গল্পটি শোনার আগে একটি ছোট্ট আবদার। গল্পটি ভালো লাগলে দয়া করে একটি লাইক ও কমেন্ট করে দেবেন। আর খুব ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুকে এই গল্পটা শোনাতে অবশ্যই গল্পটি শেয়ার করবেন। ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদের পাঠ করে শোনাব উইলিয়াম শেক্সপিয়রের লেখা মার্চেন্ট অফ ভেনিস। আসলে ইতালি একটা উপদ্বীপ। উত্তর ছাড়া অন্য তিন দিক দিয়েই একে বেষ্টন করে আছে ভূমধ্যসাগরের জলরাশি। আদ্রিয়াটিক উপসাগর হিসেবে পরিচিত সমুদ্রের পূর্ব অংশটি। ভূগোলের ছাত্ররা সবাই এটা জানে। তারা এও জানে এর ওপর অবস্থিত মধ্যযুগীয় ইউরোপের শ্রেষ্ঠ বাণিজ্য নগর ভেনিস। শুধু উপরে নয়, আদ্রিয়াটিক সাগরের ভেতরে অবস্থিত ভেনিস নগরী। এভাবে কথাটা ঘুরিয়ে বলা চলে। আদ্রিয়াটিক শুধু যে ভেনিসের নারীতে আর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তাই নয়, সমুদ্র আর নগর যেন একাকার হয়ে মিশে গেছে। এ প্রাকৃতিক বৈশিষ্ট্যকে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার প্রথা প্রচলিত ছিল ভেনিস নগরে। প্রতি বছর একটা বিশেষ দিনে বিবাহ বন্ধনের প্রতীক হিসেবে একটা মহামূল্য রত্নাঙ্গুরীয় জলে নিক্ষেপ করতেন ভেনিসের শাসনকর্তা গোগ্গা ডিউক। ভেনিস শহরের বৈশিষ্ট্য এই যে এখানে কোনো রাজপথ ছিল না। ছোট বড় অসংখ্য খাল ব্যবহৃত হতো লোক চলাচলের জন্য। সমুদ্রের জল সেই সব খাল দিয়ে অবাধে প্রবেশ করত গৃহস্থের অন্দরে। দুবার জোয়ারের সময় দোকানের সিঁড়িগুলি পর্যন্ত ধুয়ে দিত সমুদ্রের জল। অন্যান্য শহরের রাস্তায় যেমন অগন্তি গাড়ি ঘোড়া চলে, ভেনিসের রাজপথে তেমনি দেখা যেত অসংখ্য গন্ডোলা নৌকা। সেগুলি কোনোটা থাকতো যাত্রী বোঝাই, আবার কোনোটা মালে ভর্তি। ভেনিসের এই বৈশিষ্ট্য এখনো বর্তমান, যদিও কাল ধর্মের প্রভাবে সে বাণিজ্যিক সমৃদ্ধি আজ প্রায় অবলুপ্ত বললেই চলে। মধ্যযুগে ব্যবসায়িক সমৃদ্ধির কোনো সীমারেখা ছিল না। বণিকেরা সবাই ছিলেন ধনকুবের। তাদের জাহাজ পৃথিবীর সব দেশে যাতায়াত করত। বেসানিও ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল ফুর্তি করা। ঘুমের সময়টুকু বাদ দিয়ে নাচ গান, শিকার, জুয়ো খেলা, এরূপ একটা না একটা আনন্দে মেতে থাকতেন তিনি। পূর্বপুরুষের কষ্ট অর্জিত অর্থ এভাবেই বন্ধু বান্ধবের সাথে উড়িয়ে দিতেন তিনি। আন্তোনিওর পক্ষে সম্ভব হতো না এসব উৎসবে যোগ দেবার। কাজকর্ম নষ্ট করে এসব উৎসবে যোগ দেবার কোনো সার্থকতা খুঁজে পেতেন না তিনি। আয় থেকে অনেক বেশি ছিল বেসানিওর ব্যয়। কাজে তার ধনভাণ্ডার যে একদিন শেষ হবে সে তো জানা কথা। দেখতে দেখতে একদিন খালি হয়ে গেল তার ধনভাণ্ডার। কিন্তু তাতেও তার চৈতন্য হলো না। ধার করেও নিজের ঠাট বজায় রাখতে লাগলেন বেসানিও। একে একে তার সবই বিক্রির পর্যায়ে চলে গেল। মফস্বলের জমিদারি, শহরে অতিরিক্ত ঘরবাড়ি, প্রয়োজনীয় জাহাজ, অব্যবহৃত আসবাবপত্র সবই মহাজনের কাছে ধার নিতে হলো তাকে। আর সবশেষে আন্তোনিওর কাছে ধার করে এই রাজস্বিক ব্যয়ভার প্রতিদিন টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মাঝে মাঝে অর্থকষ্ট দেখা দিতে লাগলো বেসানিওর। এর একটা উপায় খুঁজে বের করতেই হবে তাকে। হয় তাকে অর্থের ব্যবস্থা করতে হবে, নইলে বাবুগিরি ত্যাগ করতে হবে। খুবই সংকটের মধ্যে পড়ে গেল বেসানিও। আর কতই বা ধার নেওয়া যায় অ্যান্তোনিওর কাছ থেকে? বন্ধুর কাছে হাত পাততে খুবই লজ্জা হয় বেসানিওর। কি করে নিজের ভাগ্য ফেরানো যায় সে কথা সবসময় চিন্তা করে বেসানিও। বন্ধুরা তো সবাই সুদের পায়রা, তাদের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই। প্রকৃত হিতৈষী বলে যদি কেউ থাকে তবে তা আন্তোনিও। তিনি সর্বদাই বলেন, তুমি এর একটা উপায় বের করো বন্ধু। আর সে কাজে সাফল্য অর্জন করতে গেলে যা যা সাহায্য সহযোগিতা দরকার আমার কাছ থেকে তুমি তা পাবে। কিন্তু বেচারা বেসানিওর মাথায় কোনো মতলবই আসে না। শেষে একদিন ঈশ্বর মুখ তুলে চাইলেন তার দিকে। বেলমেন্ট গ্রামে মারা গেলেন এক ভদ্রলোক। তিনি ছিলেন সে গ্রামের জমিদার, সে সাথে কোটিপতি। এই ভদ্রলোকটির বাড়িতে এক সময় 2-4 দিনের জন্য আতিথ্য গ্রহণ করেছিলেন বেসানিও। এই মৃত জমিদারের আপনজন বলতে ছিলেন তার একমাত্র মেয়ে পর্সিয়া। পিতার অগাধ সম্পত্তির উত্তরাধিকারিণী ছিলেন তিনি। তখন পর্যন্ত বিয়ে হয়নি তার। যার গলায় তিনি বরমাল্য দেবেন সে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী। শুধু ধন সম্পদে নয়, রূপগুণেও ছিলেন তিনি সেরা। প্রভাতের মতো নির্মল
আর পবিত্র ছিল তার সৌন্দর্য। মন থেকে তাকে এখন পর্যন্ত মুছে ফেলতে পারেনি বেসানিউ। তার মনে হয় সে সময় পর্সিয়ার সামান্য কৃপা দৃষ্টি পড়েছিল তার উপর। সম্প্রতি পিতৃবিয়োগ হয়েছে পর্সিয়া। পিতার অগাধ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী তিনি। আর বেসানিউকে কপরদক শূন্য বললেও কম বলা হয়। দিনার দায়ে মাথার চুল বিকে গেছে তার। খুব শীঘ্রই প্রচুর টাকার ব্যবস্থা না হলে পানাদারদের হাতে লাঞ্ছনার সীমা থাকবে না তার। কারাবাস তো স্বাভাবিক ব্যাপার। আর তাহলে অভিজাত বংশের সন্তান বেসানিউর পক্ষে আত্মহত্যা ছাড়া কোনো গতি নেই। এই সংকট থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় পর্সিয়াকে বিয়ে করা। তাহলে শুধু সংকটমোচন নয়, জীবনে আর অর্থকষ্টের সম্মুখীন হতে হবে না। অপার আনন্দে কেটে যাবে তার জীবনের দিনগুলি। তাহলে শুধু সংকটমোচন নয়, জীবনে আর অর্থকষ্টের সম্মুখীন হতে হবে না তাকে। বিলাস বেসনে অপার আনন্দে কেটে যাবে তার জীবনের দিনগুলি। এ কি নিছক দুর্দশা! এক সময় পর্সিয়া তাকে অনুগ্রহ করতেন বলে মনে পড়ে বেসানিউর। কিন্তু সময় বদলে গেছে। তখন পর্সিয়া নিজে ধনী হয়ে ওঠেনি। বেসানিউ তখন ছিলেন বিত্তশালী ও ফুর্তিবাজ। আজ অভাবে তিনি ক্লান্ত, চেহারা মেজাজ রুক্ষ। পর্সিয়াকে আকর্ষণ করার শক্তি অপহৃত। তবু ভরসা, পর্সিয়া হালকা মানসিকতার মেয়ে নয়। সে একবার মন দিয়েছিল তাকে, নিশ্চয় এত তাড়াতাড়ি ভুলে যায়নি। সুতরাং ভাগ্য নিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে। এই ভেনিসীয় বণিকদের মধ্যে সবার শ্রদ্ধাপাত্র ছিলেন আন্তোনিও। একদিকে তিনি ছিলেন প্রচুর ধন সম্পদের অধিকারী, অন্যদিকে সেই ঐশ্বর্যের সদ্ব্যবহারে মুক্তহস্ত ছিলেন তিনি। তার দরজা থেকে কখনো বিমুখ হয়ে কেউ ফেরেনি। আর্তের সেবায় এগিয়ে যাওয়াটাকেই তিনি নিজের পবিত্র কর্তব্য বলে মনে করতেন। অভিজাত বংশের সন্তান অ্যান্তোনিওর পক্ষে বিলাস বেসনে থাকাটাই স্বাভাবিক। অনেক সময় তার ইচ্ছে না থাকলেও বন্ধু বান্ধবের চিত্ত বিনোদনের জন্য বড় বড় ভোজের আয়োজন করতে হতো। দেহস্বাস্থ্য বজায় রাখার জন্য মহার্য বেশভূষা সজ্জিত হতেন তিনি। অভাবগ্রস্ত অভিজাত যুবকদের সাহায্য করতে তিনি সবসময় প্রস্তুত থাকতেন। অনেকে তার কাছ থেকে ধার নিয়ে আর পরিশোধ করত না। কেউ ঋণ পরিশোধ করতে এলে তার কাছ থেকে কোনো সুদও নিতেন না তিনি। আন্তোনিওকে সর্বদাই ঘিরে থাকতেন স্যালারিউ, বেসানিউ ও গ্রাসিয়ানো, লোরেন্স প্রভৃতি অভিজাত বংশীয় যুবকেরা। আন্তোনিওর মন ছিল যেমনই উদার, তেমনি ছিল তার প্রচুর অর্থ। এই দুই কারণে সবাই ইচ্ছে করত তাকে বন্ধুভাবে পেতে। সবার সাথে সুমধুর ব্যবহার করতেন স্নেহশীল আন্তোনিও। যদিও কিছুটা পক্ষপাতিত্ব ছিল তার বন্ধু বেসানিওর ওপর। বেসানিও ছিলেন আন্তোনিওর মতো এক অভিজাত বংশের সন্তান। ধন সম্পদ তারও কিছু কম ছিল না। কিন্তু একটা বিষয়ে তার সুস্পষ্ট পার্থক্য ছিল অ্যান্তোনিওর সাথে। টাকা পয়সা যতই ব্যয় করুক না কেন, ব্যবসাকে কখনো অবহেলার চোখে দেখতেন না অ্যান্তোনিও। সর্বদা সাত সমুদ্র আলোড়িত করে ফিরত তার বাণিজ্য তৈরি। ব্যবসা পরিচালনা করার জন্য প্রচুর পরিশ্রম করতেন তিনি। অন্যদিকে কোটিপতি পর্সিয়ার পানি প্রার্থনা করতে গেলে কমসে কম লাখপতির মতো জাঁকজমক প্রয়োজন। একটা প্রবাদ আছে যে রাজা কোয়ান্টোরায় এক ভিখারিনী মেয়েকে বিয়ে করেছিলেন, কিন্তু ইতিহাসশাস্ত্র বা রূপকথায় এমন কোনো উদাহরণ নেই যে এক রানী সিংহাসন থেকে নেমে এসে এক ভিক্ষুকের পায়ে আত্মসমর্পণ করেছেন। মনে মনে একটা হিসাব করতে বসলেন বেসানিও। পর্সিয়ার পানিপাত্রী হয়ে বেলমেন্টে যেতে হলে দামি সাজসজ্জার পোশাকের প্রয়োজন। সে সাথে 10-12 জন জমকালো পোশাক পরা ভৃত্য, কিছু যানবাহন এবং প্রয়োজনীয় অর্থ থাকা চাই তার, যা দিয়ে পাথেয় ও পারিতোষিক দেওয়া সম্ভব হবে। সুষ্ঠুভাবে এসব করতে গেলে অন্তত পক্ষে 3000 ডুকাত স্বর্ণমুদ্রার প্রয়োজন। হিসাব কষার পর একদিন বিষণ্ণ মনে চুপচাপ রইলেন বেসানিও। ভাবতে লাগলেন কোথায় পাওয়া যাবে এই 3000 ডুকাত মুদ্রা। এক পয়সাদার সম্বল নেই, সে এত টাকায় অলিক স্বপ্ন দেখে কি করে? তাছাড়া কেই বা তাকে ধার দেবে এত টাকা? কিন্তু আশামোহিনী। সে বারবার বেসানিওর মনকে উত্তেজিত করে বলতে থাকে, একবার দেখি না আন্তোনিওর কাছে এই প্রস্তাবটা রেখে। সে ভালো লোক, তোমার সত্যি ভালোবাসে। আন্তোনিওর কাছ থেকে তুমি ও টাকাটা হয়তো পেলেও পেতে পারো। তাছাড়া তুমি তো আর সে টাকাটা মেরে দিচ্ছ না। পর্সিয়ার সাথে বিয়ে হলেই তুমি আন্তোনিও ধার আর সেই সাথে আগের সমস্ত ধার শোধ করে দিতে পারবে। শেষমেশ বন্ধু আন্তোনিওর কাছে যেতে বাধ্য হলেন বেসানিও। তিনি আন্তোনিওকে বললেন, বন্ধু, তোমার কাছে ঋণের শেষ নেই আমার। অর্থ আর কৃতজ্ঞতার ঋণ উভয়ই সমান।
কোন দিন যে এসব শোধ করতে পারবো সে আশা আমার নেই। এদিকে আমার যে কত শোচনীয় অবস্থা সে খবর জানা নেই তোমার। অবিলম্বে আমি যদি প্রচুর অর্থ জোগাড় করতে না পারি তাহলে সবার সামনে অপমানিত হতে হবে আমাকে। এমনকি পাওনাদারদের নালিশের ফলে আমার কারারুদ্ধ হওয়াও আশ্চর্য নয়। এখনই এর একটা বিহিত না করলে নয়, আর তুমি ছাড়া আর কারো পক্ষে এই ব্যবস্থা করা সম্ভব নয়। বন্ধুর এই করুণ অবস্থা দেখে খুবই কাতর হয়ে পড়লেন আন্তোনিও। ভাবলেন কিভাবে এই বিপদের নিরসন হতে পারে। বেকুল হয়ে জানতে চাইলেন বেসনিয়র মাথায় কোনো উপায় এসেছে কিনা। পর্সিয়া ঘটিত ব্যাপারটা আন্তোনিওকে খুলে বললেন বেসনিয়। পর্সিয়া যে একসময় বেসনিয়র প্রতি অনুরিক্ত আভাস দিয়েছিলেন সে কথা বন্ধুকে জানাতে ভুললেন না বেসনিয়। তিনি হিসাব কষে বন্ধুকে দেখিয়ে দিলেন যে পর্সিয়ার পানিপাতি হতে গেলে সবার আগে দরকার 3000 ডুকাটি স্বর্ণ মুদ্রা। পর্সিয়ার সাথে বিয়ে হলেই তিনি যে বন্ধুর প্রাপ্য সব টাকা শোধ করে দিবেন সে কথাও বন্ধুকে জানাতে ভুললেন না বেসনিয়। ধৈর্য ধরে বেসনিয় সব কথা শুনলেন আন্তোনিও। তারপর অহিংসভাবে বললেন, তুমি কি আমার চেনো না যে আজ এইভাবে দুঃখের কাঁদনে গাইছ? জেনে রাখো, আমার হাতে 1 পয়সা থাকলে তার আধি পয়সা থাকবে তোমার প্রয়োজনের জন্য। আমি ধার হিসেবে টাকাটা তোমায় দিইনি, আর তুমি তা ফেরত দেবে সেও আশা আমি রাখি না। টাকাটা ফেরত দিতে এলেও আমি তা নেব না, যদি না সে সময় প্রচণ্ড অর্থকষ্টে পড়ি। তবে এখন সব আলোচনা না করাই ভালো। তোমার মাথায় যে মতলবটা এসেছে তা নেহাত খারাপ নয়। অনেক দুস্থ যুবক মুক্তি পেয়েছে প্রেম দেবতার কৃপায়। পাত্র হিসেবে তুমি যে অনুপযুক্ত সে কথা বলার সাহস কারও নেই। তুমি বিলাসী হলেও দুচরিত্র নও। লেখাপড়া না জানলেও তুমি যে ভেনিসের প্রথম সারির অভিজাতদের একজন সে কথা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া তুমি বলছো যে এলিমেন্টে থাকাকালীন পর্সিয়া তোমার উপর কৃপা দৃষ্টি দেখিয়েছে। সে কথা সত্যি হলে তো সোনায় সোহাগা, আর তা সত্যি না হলেও হতাশ হবার কিছুই নেই। কারণ তোমাকে অগ্রাহ্য করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। অনেক সময় জুয়া খেলে লাখ লাখ টাকা তুমি নষ্ট করেছ, আর এখন 3000 ডুকার টাকাও লোকসান হয় সেটা এমন কিছু নয়। কিন্তু মুশকিল হয়েছে কি জানো, এত টাকা তোমার নেই আর আমারও নেই। আন্তোনিওর কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন বেসনিয়। তিনি বললেন, কি বলছে হে, 3000 ডুকার টাকা তোমার কাছে নেই? এই কথা কি বিশ্বাসযোগ্য? অন্য কেউ না হলে ভাবতাম আমার সাহায্য করবে না বলে অর্থ অভাবের অজুহাত দিচ্ছে।